আমরা আলো অধ্যায়ের রিফ্লেকশন অফ লাইট পড়ছিলাম। এর আগের দিন অবধি আমাদের 5টি পার্ট পড়া হয়ে গেছে। আজকে রিফ্লেকশন অফ লাইটের ষষ্ঠ এবং অন্তিম পার্ট। এরপরে আমরা বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। থিওরি পার্টের জন্য এটি শেষ অংশ আর কি। তো আগের দিন আমাদের অনুবন্ধী ফোকাস বিন্দু যুগল অবধি পড়া হয়েছিল, কনজুগেট ফোসাই আর পয়েন্ট পর্যন্ত। আজকে আমরা নিউটনের সমীকরণ বা নিউটনস ইকুয়েশন সম্পর্কে জানব। তাহলে আমরা কি দেখেছি যে বস্তু দূরত্বকে আমরা ইউ, প্রতিবিম্ব দূরত্বকে ভি এবং ফোকাস দূরত্বকে এফ চিহ্ন দিয়ে বোঝাই, এবং সমস্ত দূরত্বগুলি মাপা হয় গোলীয় দর্পণের মেরু সাপেক্ষে। এছাড়াও আমরা চিহ্নের নিয়ম জেনেছি, যে চিহ্নের নিয়ম কার্টেশীয় সিস্টেমের মতোই চিহ্নের নিয়ম, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর পজিটিভ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর নেগেটিভ, একইভাবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর পজিটিভ এবং ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ। এবারে আমরা এদের মধ্যে যে সম্পর্ক হয়, অর্থাৎ ইউভি এবং এফ এদের মধ্যে যে সম্পর্ক হয়, সেই সম্পর্কটাও আমরা জেনেছি। সম্পর্কটি ছিল 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এবার সেখান থেকেই আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বইও দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশনটা করার পরে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ সাধারণ ক্যালকুলেশন, থার্ড স্টেপে গিয়ে এই পোর্শনটাতে বোথ সাইডে 1/f² যোগ করে নেওয়া হয়েছে। যোগ করার পরে কমন নেওয়া হয়েছে। কমন নিলে আমাদের যেটা ইকুয়েশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে এটা, u মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইজ ইকুয়াল টু f²। এখন ধরে নিচ্ছি যে ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব এক্স এবং ওয়াই। এখন কি ধরছি, ফোকাস বিন্দু থেকে, কিন্তু ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব এক্স এবং ওয়াই, সেটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, ইউ মাইনাস এফ সমান হচ্ছে এক্স, কারণ কি আমরা ফোকাস বিন্দু থেকে ধরেছি। একইভাবে ভি মাইনাস এফ সমান লিখতে পারবো ওয়াই। তাহলে এটা যদি সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি লেখা যাবে, তাহলে লিখতে পারবো যে এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে f²। এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু f², এই সমীকরণটাকেই আমরা নিউটনের সমীকরণ বা নিউটনস ফর্মুলা বলবো। এবার যে কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস বা এফ কিন্তু ধ্রুবক রাশি। তাহলে যেহেতু f² ধ্রুবক রাশি, তাহলে আমরা যে আমাদের জ্যামিতিতে বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট ম্যাথামেটিক্সে শিখেছি, তাহলে যদি এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় তাহলে কী ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় সেটা আমরা জানি। সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ আয়তকার পরাবৃত্ত, যেটা আমরা ক্লাস 11-এও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে দেখেছিলাম। সেখানেও কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সেখানে এসেছিল। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমরা নিউটনের সমীকরণের বা নিউটনস ফর্মুলা সেটার যে যদি লেখচিত্র পাই তাহলে কি পাবো, তাহলে আমরা উত্তর দেব যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত। এখানে একটা জিনিস আমাদের এফ যেটা দেখছিলাম, আমরা কিন্তু সমীকরণটাতে
এফ অর্থাৎ ফোকাসের স্কোয়ার কথাটা ব্যবহার করছি। স্কোয়ার কথাটা ব্যবহার করলে কি হয় আমরা জানি, স্কোয়ার কথাটা ব্যবহার করলে মান কিন্তু নেগেটিভ থাকলেও কিন্তু মান সবসময় কি হয়, মান কিন্তু পজিটিভ হয়। দেখো লাইনটা লক্ষ্য করো, এফের মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এফ স্কোয়ারের মান কিন্তু সর্বদাই ধনাত্মক হবে। তাহলে সর্বদাই যদি ধনাত্মক হয় তাহলে এক্স ওয়াই সর্বদাই কী হবে, ধনাত্মক হবে, বা এক্স আর ওয়াই সর্বদা একই চিহ্নযুক্ত হবে, মানে আইদার এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলেও এক্স ওয়াই কী হচ্ছে, পজিটিভ, আইদার এক্স মাইনাস ওয়াই মাইনাস, তাহলেও কী হচ্ছে, এক্স ওয়াই পজিটিভ। তবে তো আমাদের এফ স্কোয়ার যে সমীকরণটা, সেই সমীকরণটা মানে দুই সাইডটা স্যাটিসফাই করবে। তাহলে এক্স এবং ওয়াই কী হবে, সর্বদা একই চিহ্নযুক্ত হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, বস্তু এবং প্রতিবিম্ব ফোকাসের একই পাশে অবস্থিত হবে। যেহেতু একই চিহ্নযুক্ত তাহলে একই পাশে অবস্থিত হবে। এবার এখানে বিবর্ধন এম সমান ভি বাই ইউ, এটা আমাদের পরবর্তী পার্টে আছে, এটা আমাদের পড়ানো হয়নি। এই সমীকরণটা দেখে রাখো, বিবর্ধনের এই উত্তরটা আমরা পরে কোনো এক সময় দেওয়ার চেষ্টা করব। আগে আমরা বিবর্ধন সম্পর্কে জেনে নিই, এটা আমাদের পরের অংশ। আচ্ছা, এবার দেখো গোলীয় দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন, যেটা অর্থাৎ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের সংজ্ঞাটা আগে দেখে নিই, তারপরে ম্যাগনিফিকেশনটা আমরা ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বা সংক্ষেপে বিবর্ধন বলা হয়। আরেকবার দেখে নিন, প্রধান অক্ষের সঙ্গে, তাহলে এই যদি প্রধান অক্ষ হয়, সেই প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু, তাহলে এটা হচ্ছে বস্তু। এবার এর ক্ষেত্রে হয়তো একটা প্রতিবিম্ব গঠিত হলো, সেটা সৎ হতে পারে, সেটা এই সাইডে অসৎ হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো সেই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং তার বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে বলা হবে রৈখিক বিবর্ধন বা সংক্ষেপ বিবর্ধন। তাহলে ওপরে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, লবে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, হরে হচ্ছে বস্তু দৈর্ঘ্য। তাহলে বিবর্ধনকে সাধারণত এম চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে যদি আই বলি অর্থাৎ ইমেজ, এবং এই বস্তু দৈর্ঘ্যকে যদি আমরা অবজেক্ট বলি অর্থাৎ ও, তাহলে এম সমান হচ্ছে আই বাই ও। এবার তাহলে বিবর্ধন পেলাম প্রতিবিম্ব দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য। তাহলে এটা আমরা একটু আলাদাভাবে বলতে পারি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের তুলনায় যত গুণ, তাকেই কিন্তু আমরা রৈখিক বিবর্ধন বলছি। এবার অবতল দর্পণে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে একটা রেখাচিত্র দেখানো হয়েছে, তো সেখান থেকে আমরা এম এর ভ্যালুটা কিভাবে আসছে একটু দেখে নিই। তাহলে দেখো, যেটা চিত্রতে দেখা যাচ্ছে, যেখানে বস্তু দূরত্বটা কত, এখানে বস্তুটা কোথায় রাখা আছে, বস্তুটা পি কিউ হচ্ছে বস্তু, তাহলে কিউ বিন্দুতে বস্তু রাখা আছে। তাহলে বস্তু দূরত্ব আমরা এখানে কোন বিন্দু থেকে মাপবো, আর দূরত্ব থেকে। তাহলে বস্তু দূরত্ব আর কিউ সমান হচ্ছে ইউ, কিন্তু যেহেতু আলোর বিপরীত দিকে তাই এটা হচ্ছে মাইনাস ইউ। প্রতিবিম্বের দূরত্ব আর স্মল কিউ, যেহেতু কিউ স্মল কিউ পি হচ্ছে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব আর স্মল কিউ ওটা ভি, এবার যেহেতু আলোর বিপরীত দিকে তাই মাইনাস ভি। বস্তুর উচ্চতা, বস্তুটা কোন দিক, পি কিউ হচ্ছে বস্তুটা কোন দিক বরাবর আছে, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, সেই জন্য বস্তুর উচ্চতাকে ও অর্থাৎ ধনাত্মক ও দিয়ে ব্যবহার করা হচ্ছে, ঋণাত্মক চিহ্ন কিন্তু ব্যবহার করিনি। আর প্রতিবিম্বের উচ্চতা পি কিউ কোন দিকে আছে, ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, সেই জন্য প্রতিবিম্বের উচ্চতা আই, কিন্তু তার আগে যেহেতু ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, আমরা কার্টেসিয়ান সিস্টেমে আলোর দিক সম্পর্কে জেনেছিলাম সাইন কনভেনশন, তাহলে পি কিউ হচ্ছে মাইনাস আই। এবারে আগের যেমন আমরা ক্যালকুলেশন দেখে এসেছি, যখন আমরা এফ ইউভির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম, ঠিক সে একইভাবে দুটো সমকোণী ত্রিভুজ, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ আছে, পি কিউ ক্যাপিটাল পি কিউ আর এবং স্মল পি কিউ ক্যাপিটাল আর, এরা সদৃশ্যকোণী হওয়ার জন্য স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, স্মল কিউ ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল কিউ স্মল আর দুটো সমান
তাহলে কি দাঁড়াচ্ছে, বা জায়গা উপরে যে মানগুলো আমরা দেখেছি জায়গায় মান বসালে যে সমীকরণটা দাঁড়ায় সেটা শেষমেশ 2 নম্বর সমীকরণ যেটা দেখাচ্ছে, সাইনগুলো একে অপরের সঙ্গে যেহেতু মাইনাস ভি মাইনাস ইউ বোথ সাইড থেকে মাইনাস ওমিট হয়ে যাচ্ছে, তাহলে আই বাই ও সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আই বাই ও সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। একইভাবে অবতল দর্পণ যদি অসৎ বিম্ব গঠন করে, এইটা আমি আর বলবো না, একইভাবেই করা আছে, তোমরা দেখে নাও। অবতল দর্পণ যদি অসৎ বিম্ব গঠন করে, এটা তার জ্যামিতি, এবং সেই জ্যামিতি অনুযায়ী ভি এবং ইউ এর সাইন কনভেনশনের কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু শেষমেশ আমরা কি দেখছি, আই বাই ও সমান মাইনাস ভি বাই ইউ। এরপরেও তোমরা বইয়ে দেখবে উত্তল দর্পণেও অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রেও আরেকটা জ্যামিতি দিয়ে করানো আছে, সেখানেও কিন্তু এম এর মান মাইনাস ভি বাই ইউ। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে বিবর্ধনের মান পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। তাহলে আমরা এবার এ সম্পর্কে একটা মন্তব্য দেখে নিতে পারি, বা একটা দ্রষ্টব্য দেখে নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে এম ইকুয়ালস টু হচ্ছে কিন্তু মাইনাস ভি বাই ইউ। এটা অবতল দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য এবং উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি অবতল দর্পণটা স্ক্রিনে দেখিয়েছি, উত্তল দর্পণটা আমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখে নেবে। দ্বিতীয়ত, দর্পণের দ্বারা সদ্বস্তুর সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব ভি উভয় ঋণাত্মক হয়, বিবর্ধন ঋণাত্মক হয়। বিবর্ধন যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্বটি কী হবে? প্রতিবিম্বটি কিন্তু অবশীর্ষ হবে। আর দর্পণের দ্বারা যদি সদ্বস্তুর অসদ্বিম্ব গঠন হয় তাহলে বস্তু দূরত্ব ইউ ঋণাত্মক কিন্তু প্রতিবিম্ব দূরত্ব ভি ধনাত্মক হয়। এক্ষেত্রে বিবর্ধন এম কিন্তু ধনাত্মক হবে এবং প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারছি সেটা এইটা, যে এম এর ভ্যালু অর্থাৎ বিবর্ধনের ভ্যালু যেটা আমরা ক্যালকুলেশন করব সেটা যদি পজিটিভ হয় বা গ্রেটার দ্যান 1 হয় তাহলে প্রতিবিম্বের আকারটা বস্তুর আকারের বড় হবে। সেটা স্বাভাবিক, আমরা সবাই জানি যে লবের মান যদি হরের থেকে বড় হয় তাহলে একের বেশি হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? ইকুয়েশনটা ধনাত্মক হবে, অর্থাৎ প্রতিবিম্বের আকারটা বস্তুর আকারে বড়। যদি এম লেস দ্যান 1 হয় তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় ছোট হবে, অর্থাৎ বস্তুর আকার বড় হবে, অর্থাৎ হর বড় এবং লব ছোট হলে যেটা হয়। আর এম ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে। এগুলো শর্ট কোশ্চেনের জন্য আমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রগুলি কোথায় পাবো, বা সব ক্ষেত্রগুলি আমাদের সিলেবাসের আলোচনার অন্তর্ভুক্ত নয়। এরকম যদি কোনো প্রবলেমে পাই এবং বলা থাকলো যে এখান থেকে এম এর ভ্যালু ক্যালকুলেশন করো এবং বলো যে প্রতিবিম্বের সাপেক্ষে বা বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার কেমন, বা বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার বড় না ছোট সমান, তখন এই এম এর ভ্যালুটা বের করে আমাদেরকে সেই প্রেডিকশানটা করতে হবে। এছাড়া শর্ট কোশ্চেনের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবারে মাঝে কয়েকটা ক্যালকুলেশন আছে আমাদের পাঠ্য বইয়ে, কতগুলো টপিক আছে, ক্ষেত্রীয় বিবর্ধন এবং অক্ষীয় বিবর্ধন। এগুলি সবগুলোই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন দেখতে হবে, কিছু ক্যালকুলেশনও দেখতে হবে, কিন্তু এটা বোর্ড ওয়ার্ক ছাড়া দেখানো মুশকিল। তো তোমরা বইটা পড়লে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে আমি আবার পুনরায় অন্য এক সময় এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমাকে কোনো জায়গায় বুঝতে না পারলে কোশ্চেন করলে আমি সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি দর্পণ চেনার পদ্ধতিতে। তো দর্পণ চেনার পদ্ধতি আমাদের মোটামুটি সকলের জানা আছে, তবুও আরেকবার মনে করিয়ে দিই। আমরা সমতল দর্পণের কথা জেনেছি, চ্যাপ্টার শুরুর আগে আমি ডিটেলসে এটা নিয়ে বলেছিলাম, এবং আমরা সবাই জানি যে আমরা বাড়িতে ড্রেসিং টেবিল বা সাধারণভাবে যে সমস্ত দর্পণগুলি ব্যবহার করি সেগুলি সব সমতল দর্পণ।
এছাড়াও গোলীয় দর্পণ পড়তে গিয়ে আমরা দেখলাম যে আমরা গোলীয় দর্পণ দু প্রকার পেয়ে গেলাম, একটা অবতল দর্পণ পেলাম এবং উত্তল দর্পণ পেলাম। এখন এই অবতল এবং উত্তল দর্পণ এটা আমরা চিনব কিভাবে? হাত দিয়ে স্পর্শ করে সবসময় যদি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধটা অনেক বড় হয়, তাহলে হাত দিয়ে স্পর্শ করে কিন্তু সবসময় বোঝা যাবে না। তাহলে চিনব কিভাবে? প্রতিবিম্বের প্রকৃতি দেখে। কীরকম প্রতিবিম্বের প্রকৃতি দেখে? সব দর্পণের সামনে দাঁড়ালে কিন্তু দর্পণের খুব নিকটবর্তী অঞ্চলে দাঁড়ালে আমরা কিন্তু কখনোই অবশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাবো না। তাহলে অবশীর্ষ প্রতিবিম্ব যেহেতু দেখতে পাবো না, তাহলে আমরা কী করে বুঝবো? হ্যাঁ, বোঝা যাবে যদি যে দর্পণের সামনে বস্তুটা রাখা আছে সেই বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর আকারের সমান এবং সমশীর্ষ হয়, তাহলে আমরা বলতে পারবো যে দর্পণটি হচ্ছে সমতল দর্পণ, যেগুলো আমরা সাধারণ বাড়িতে ব্যবহার করি। যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর আকারের তুলনায় বড় এবং সমশীর্ষ হয়, তাহলে আমরা বলবো অবতল দর্পণ। এই ধরনের দর্পণ সাধারণত দাড়ি কাটার কাজে বা মেকআপ দর্পণ হিসাবে ব্যবহার করা হয়। আরও অনেক ব্যবহার আছে, দন্ত চিকিৎসকেরা ব্যবহার করেন, সেগুলো আমরা পরে আসছি। আর যদি সমশীর্ষ প্রতিবিম্বের দৈর্ঘ্য আকার বা দেখতে সমশীর্ষ এবং বস্তু থেকে আকারে ছোট হয়, তাহলে উত্তল দর্পণ। যেটা আমরা গাড়ির ড্রাইভার, সে বাইকের সাইডে হতে পারে, বাস লরি যে কোনো সাইডে হতে পারে, ড্রাইভারের পাশে যে ভিউ মিরর থাকে তিনি কি করেন, ওই পিছনের দিকে সমস্ত অনেকগুলো গাড়ি ঘোড়াকে একত্রে দেখতে পান। তার মানে কী হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বগুলো ছোট হয়ে যায়। তাহলে সমশীর্ষ এবং বস্তুর থেকে যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তল দর্পণ বলে চিহ্নিত করব। এগুলির কি ব্যবহার আমাদের পরে আছে, আমরা পরে আসছি। এবার হচ্ছে গোলীয় দর্পণের অপেরণ। অপেরণ কথার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাবারেশন। এই অপেরণ জিনিসটা কি সেটা জানবো। আর এই অপেরণ অর্থাৎ অপেরণ এক ধরনের ত্রুটি বা এক ধরনের ফল্ট। সেই অপেরণের ত্রুটি কিভাবে প্রতিকার করা যায় সেই ব্যাপারটি আমরা জানব। তো প্রধানত যে অপেরণটা সৃষ্টি হয় কেন, আর অপেরণটা সৃষ্টি না যদি হতো তাহলেই বা কী প্রবলেম হতো, এই ব্যাপারটা একটু বুঝে নিই। যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা জানো, আমরা যখন গোলীয় দর্পণ সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা সব ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ পড়ব, অর্থাৎ অ্যাপারচারটা 10 ডিগ্রির কম হবে। এখন এই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করতে গিয়ে আমাদের পড়ানো বোঝানো সবই সুবিধা হলো, কিন্তু দর্পণ খুব ক্ষুদ্র হওয়ার জন্য যে প্রতিবিম্বটি আমরা পেতে চাই, অর্থাৎ যে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো গিয়ে মিলিত হয়ে যে প্রতিবিম্বটি গঠিত হবে, সেই প্রতিবিম্বের উজ্জ্বলতা আমরা খুব হালকা ইমেজ হয়তো চাই না, আমরা উজ্জ্বল প্রতিবিম্ব চাই। এখন উজ্জ্বলতা বাড়াতে গেলে তো বেশি লাইট পাস করাতে হবে। তো বেশি লাইট পাস করাতে গেলে একটা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করা উচিত। এবার বৃহৎ উন্মেষযুক্ত যদি দর্পণ ব্যবহার করি, তাহলে আমাদের যত জ্যামিতি, সেই জ্যামিতিগুলো তো ঠিকঠাক মানবে না। একেবারেই মানবে না তো নয়, ঠিকঠাক মানবে না, কিছু একটা ত্রুটি দেখা দেবে। তো যখনই আমরা বৃহৎ উন্মেষযুক্ত, এই ত্রুটি দূর করার জন্য আমরা একটা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ নিব, তখনই কি দেখা যাবে যে বৃহৎ উন্মেষযুক্ত দর্পণে যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়বে, তখনই কি হবে, তারা একটা বিন্দুতে, আমাদের উদ্দেশ্য কী ছিল, একটা বিন্দুতে, একটা ফোকাস বিন্দু দিয়ে যাওয়ার কথা ছিল, একটা বিন্দু দিয়ে মিলিত না হয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিন্দুতে গিয়ে প্রধান অক্ষকে ছেদ করবে। এবং
বিভিন্ন বিন্দুতে ছেদ করার জন্য, অর্থাৎ আলোকে আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে সবগুলো ছেদ না করার জন্য কি পাবো না, যে প্রতিবিম্বটি গঠিত হবে সেই প্রতিবিম্বটি কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। যত দর্পণের উন্মেষ বড় হবে তত প্রতিবিম্বটি কী হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। এই যে ত্রুটিটা, এই ত্রুটিটাকেই আমরা গোলীয় অপেরণ বা স্ফেরিক্যাল অ্যাবারেশন বলবো। ছবিতে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। এবার এই গোলীয় অপেরণের প্রতিকার তাহলে কীভাবে করা যায়? আমরা গোলীয় অপেরণ তো চাই না, গোলীয় অপেরণ তাহলে তো আমাদের আসল কাজটাই সমাধান হচ্ছে না, তাহলে আমরা গোলীয় অপেরণ চাই না। তাহলে কি করব, আমরা ঠিক গোলীয় দর্পণ না নিয়ে, অধিবৃত্ত কথাটা তোমরা ম্যাথামেটিক্সে এখন পরিচিত, তো আমরা একটু দর্পণটা ইলিপ্টিক্যাল অর্থাৎ অধিবৃত্তাকার দর্পণ নিয়ে কাজ করব। যদি অধিবৃত্তাকার দর্পণ হয় তাহলে কিন্তু ছবিটা দেখেই বুঝতে পারবে যে যে সমস্ত অধিবৃত্তের যে জ্যামিতিক ধর্ম, সেই ধর্ম অনুযায়ী যেসব রশ্মি অক্ষের সমান্তরাল হবে তারা কিন্তু প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট ফোকাস বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ কী পাবো, যে প্রতিবিম্বটি ক্ষেত্রে পাবো আমরা কিন্তু সেটা একটা উজ্জ্বল প্রতিবিম্ব পাবো। তাহলে এইভাবেই আমরা উজ্জ্বল প্রতিবিম্বও পাবো, আবার গোলীয় দর্পণের যে অপেরণ, সেই গোলীয় অপেরণটাকেও কিন্তু আমরা কী করতে পারবো, অ্যাভয়েড, স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে অ্যাভয়েড করতে পারবো। এই কারণে আমরা গোলীয় দর্পণ ব্যবহার না করে গোলীয় দর্পণের পরিবর্তে এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করব। এবারে গোলীয় দর্পণের ব্যবহার। তো গোলীয় দর্পণের ব্যবহার এর আগেও আমি বলেছি, এখানে দেওয়া আছে দুটো, এর আগে আরও একটা আছে। তো গোলীয় দর্পণ সাধারণত দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, দাড়ি কামানোর দর্পণ হিসাবে ব্যবহার করা হয়, এবং প্রতিফলক দূরবীক্ষণে রিফ্লেক্টিং টেলিস্কোপে অবতল দর্পণকে প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট পলেমারে এই ধরনের দূরবীক্ষণে এই ধরনের একটা অবতল দর্পণের ব্যবহার আছে। উত্তল দর্পণের ব্যবহার এর আগে আমরা বলেছিলাম, স্ট্রিট লাইট হিসাবে ব্যবহার করা হয়, তারপর মোটরসাইকেল, বাস, লরি ইত্যাদি ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়, এইগুলি আর কি। এখন উত্তল দর্পণকেই কেন, যেমন আমরা বললাম যে ভিউ মিরর, অর্থাৎ সাইডে যেটা থাকে ড্রাইভার বা যে কোনো গাড়ির সাইডে, সেই ভিউ মিরর হিসাবে উত্তল দর্পণই কেন ব্যবহার করব। তো ছবিতে দেখতে পাবে যে সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের চোখ যেখানে আছে, সেই চোখের যে দৃষ্টিক্ষেত্রটা তৈরি, যে দৃষ্টিক্ষেত্র মানে কি, যতটা এরিয়া আমরা দেখতে পাই, সেই দৃষ্টিক্ষেত্রটা যা হচ্ছে, তার পাশে যেটা উত্তল দর্পণ আছে তার দৃষ্টিক্ষেত্রটা কিন্তু অনেক বেশি। তাই কি হয়, একটা উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব তুলনায় ক্ষুদ্র হয়। তাই এই আকারের সমতল দর্পণের তুলনায় যে কী হয়, উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই। অর্থাৎ দৃষ্টিক্ষেত্রটা, ফিল্ড অফ ভিউ, এই যে এই অঞ্চলটাকে আমরা ফিল্ড অফ ভিউ বা দৃষ্টিক্ষেত্র বলে, এই দৃষ্টিক্ষেত্রটা অনেক বড় হয়, যে কারণে পিছন দিক থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। আর একটি কথা আমার বলা হয়নি, যেটা হচ্ছে যে অধিবৃত্তীয় দর্পণের কথাটা। অধিবৃত্তীয় দর্পণটাও এর আগে আমরা দেখে এলাম, অধিবৃত্তীয় দর্পণ আমরা ব্যবহার করি, সেটা যানবাহনের হেডলাইট এবং সার্চ লাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়, যে কারণে রশ্মিগুলি যাতে সমান্তরালভাবে সামনের দিকে চলে যায়। এটা তোমরা একটু দেখে নেবে। তাহলে আজকে এ পর্যন্তই। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা দেখার পরে তোমরা করতে পারো। ধন্যবাদ।